হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই পাঠশালা। আজকের এই ভিডিও লেসনে আমরা অন্যতম গুরুত্বপূর্ণ একটি মডাল ভার্ব নিয়ে আলোচনা করব ডিটেলসে। এর আগে আমি মডাল ভার্বসের উপরে অনেকগুলো ভিডিও বানিয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো সেগুলো মাই পাঠশালা চ্যানেলে রয়েছে, অবশ্যই দেখে নাও। সো আজকের মডাল ভার্ব হচ্ছে ইউজ টু। ইউজ টু হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মডাল ভার্ব, সুতরাং এর ব্যবহার আমাদের জানতেই হবে। ইউজ টু হচ্ছে যখন অতীতকালে কোনো কাজ আমরা করতাম, মানে রেগুলার কোনো কাজ করতাম কিন্তু এখন সেই কাজটা হয় বা হয় না। ওকে, এরকম যখন কোনো কিছু বোঝায় তখন আমরা সেখানে ইউজ টু দিয়ে প্রকাশ করার চেষ্টা করি সেই জিনিসটাকে। সো অতীতকালে নিয়মিত হতো এমন কোনো কাজকে ইউজ টু দিয়ে প্রকাশ করি। আমরা বলি যে সামথিং হ্যাপেন ডিউরিং দ্য পাস্ট। ওকে, সো কাজটা হয়তো দীর্ঘ সময় চলেছে বা অল্প সময় চলেছে কিন্তু চলতো নিয়মিত। ধরো আমি পেপার পড়তাম, আমার বাবা প্রতিদিন সকালে হাঁটতো। অতীতে কোনো কাজ যখন রেগুলার চলতো সেই কাজটা হয়তো বর্তমানে চলে বা চলে না, দুটোই পসিবল। যে সেটা হয়তো মে নট হ্যাপেন এনিমোর, এখন বর্তমানে হয় না, বাট অতীতে হতো। সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ টু এই মডাল ভার্বের ব্যবহার করি। সুতরাং একটা ব্যবহার তো আমরা জেনেই গেলাম। আমি মোট তোমাদের 4 ধরনের ব্যবহার দেখাবো, যদিও অনেক ব্যবহার রয়েছে। সো ইউজ টু এর ব্যবহার দেখছি, সেটা হচ্ছে পাস্ট অ্যাকশনের জন্য। রিপিটেড পাস্ট অ্যাকশন, যখন কোনো অ্যাকশন অতীতকালে হতো এবং সেই অ্যাকশনটা রিপিটেড। ওকে, রিপিটেড পাস্ট অ্যাকশনের জন্য কিন্তু ইউজ টু কে ব্যবহার করব। সেকেন্ডলি, হ্যাবিচুয়েটেড উইথ, যেমন ধরো আমি কোনো জিনিসের প্রতি অভ্যস্ত হয়ে গেছি বা ফ্যামিলিয়ার হয়ে গেছি, সেই জিনিসটা বোঝানোর জন্য আমি কিন্তু এখানে ইউজ টু কে ব্যবহার করবো। এক্সাম্পল দিলে খুব ভালোভাবে বুঝতে পারবে। থার্ড হচ্ছে নেগেটিভ বা না বাচক বাক্য গঠন করতে ইউজ টু কে ব্যবহার করি। এছাড়া ইন্টারোগেটিভ, ইন্টারোনেগেটিভ ক্ষেত্রেও ব্যবহার করি। তো এক এক করে আমরা উদাহরণের মধ্য দিয়ে দেখব। প্রথম নিয়ম হচ্ছে ইউজ টু ইন দ্য পাস্ট অ্যাকশন, অতীত নিয়মিত ঘটনা, যেটা বললাম আমি এতক্ষণ। এর স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ইউজ টু, ভার্বের রুট ফর্ম এবং অবজেক্ট। রুট ফর্ম কি? রুট ফর্ম হচ্ছে বেসিক ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, যেমন প্লে, স্লিপ, ইট এক্সেট্রা। সো ইউজ টু এখানে কিন্তু মডাল ভার্ব, খেয়াল রাখতে হবে। একটা উদাহরণ দেখে নিই। যেমন আমি এখানে নিয়মিত খেলতাম। তুমি এখন বড় হয়ে গেছো, অফিসে কাজ করো, তখন তুমি অতীতের কথা ভাবছো যে আমি এই জায়গাটায় নিয়মিত খেলতাম। সো যখন আমরা অতীতের কথা রোমন্থন করি তখন আমরা বলি যে আমরা এই কাজটা অতীতে করতাম কিন্তু এখন আর করা হয় না, সম্ভব হয়নি, বা এখন তুমি করতে পারো না, এরকম ধরনের জিনিস। তো এখানে আমরা কিভাবে লিখবো? আই ইউজ টু প্লে হিয়ার। সো আই হচ্ছে এখানে সাবজেক্ট, তারপর ইউজ টু, ভার্ব হচ্ছে প্লে এবং হিয়ার হচ্ছে অবজেক্ট। সো আই ইউজ টু প্লে হিয়ার। এছাড়া তুমি এই সেন্টেন্সটাকে উড দিয়েও লিখতে পারো। আমি কুড, উড, শুড এর ভিডিওতে তোমাদের বলেছিলাম যে অতীত অভ্যাস রিপিটেড অ্যাকশন যখন হবে সেখানে কিন্তু আমরা উডকে ব্যবহার করতে পারি। সুতরাং ইউজ টু বা উড দুটোই কিন্তু সেম মিনিং তোমাকে দেবে। যে আই উড প্লে হিয়ার এবং আই ইউজ টু প্লে হিয়ার মানে হচ্ছে আমি এখানে নিয়মিত খেলতাম। ওকে, ফাইন। নেক্সট, আমি স্কুলে যেতাম। আমরা মোটামুটি সকলেই স্কুলে যাই, যারা যাই তাদেরকে নিয়মিত স্কুলে যেতে হয় এবং টানা 10 বছর 12 বছর আমরা স্কুলিং করি। দ্যাটস ওয়াই আমি নিয়মিত স্কুলে যেতাম, এরকম যখন বোঝাবে তখন আমরা কিভাবে লিখবো? যে আই ইউজ টু গো টু স্কুল। আমরা বলার ক্ষেত্রেও কিন্তু ইউজ টু গো টু স্কুল বলতে পারি। তুমি যদি চাও ইউজ টু এর জায়গাতে উডকে ইউজ করতে পারো। সো কি দাঁড়ালো ব্যাপারটা? আমরা ইউজ টু কে ইউজ করতে পারি বা উডকে ইউজ করতে পারি। কোন ক্ষেত্রে? যখন অতীতের কোনো ঘটনা আমি এখন বলছি, যখন আমাদের একটু অ্যাডাল্ট এজ হয়ে গেছে, আমরা অতীতের কথা ভাবছি যে আমি স্কুলে যেতাম, সেই সময় কত মজা করতাম, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ টু কে ইউজ করছি। সো আমি স্কুলে যেতাম। এবং এই জিনিসগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। এই যে ভার্বগুলো রয়েছে, যাওয়া, খেলা, পড়া, এগুলোকে অ্যাকশন ভার্ব বলা হয়, মানে যেগুলো কাজ করছে। যেমন তারা এখানে আসতো, আসা একটা কাজ। সো এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। আমি কিভাবে বলবো? যে দে ইউজ টু কাম হিয়ার। তোমার কোনো রিলেটিভ আগে খুব আসতো কিন্তু এখন আর আসে না। যেমন আমি খুব মামার বাড়ি যেতাম কিন্তু এখন আর যাই না। তো মামার বাড়ি যখন যাব আমি, তখন কি বলবে আমাকে? কি আগে খুব আসতিস, এখন তো আর আসিস না। সো আমি আগে একটা কাজ রেগুলার করতাম কিন্তু এখন সেই কাজটা করা হয় না। তখন আমি কি বলবো বা আমাকে কি বলা হবে? দে ইউজ টু কাম হিয়ার বা ইউ ইউজ টু কাম হিয়ার, তাই না? সো তুই তো আগে খুব আসতিস, এখন তো আর আসিস না। নেক্সট এক্সাম্পল দেখবো। আমরা মারামারি করতাম, অতীতের পাস্ট অ্যাকশন। সো উই ইউজ টু ফাইট ডেলি। এখানে কিন্তু ফাইট করব, ফট, অন্য কোনো ভার্বের রূপ আসবে না। সো খেয়াল রাখবে
যখন আমরা যে কোনো মডেল ইউজ করি ক্যান, কুড, শ্যাল, শুড, সেই ক্ষেত্রে কিন্তু ভার্বের রুট ফর্ম বা বেস ফর্মকে আমরা ইউজ করি। দ্যাটস ওয়াই আমরা বলবো উই ইউজ টু ফাইট ডেলি। আমরা কিন্তু অতীতের কথাই বলছি এখানে। যেমন স্যার সংস্কৃত পড়াতেন, স্যারের সঙ্গে অনেকদিন পড়া দেখা, তোমার বন্ধুকে বললে স্যার আমাদেরকে অঙ্ক করাতেন বা সংস্কৃত পড়াতেন, জানিস? সো স্যার ইউজ টু টিচ সংস্কৃত। ওকে, স্যার হয়তো এখনো পড়ান কিন্তু আমি যাই না বা আমার যাওয়া হয় না। সো স্যার সংস্কৃত পড়াতেন, আমরা এই ক্ষেত্রে ইউজ টুকে ইউজ করবো। তো এই ধরনের অনেক এক্সাম্পল দেখলাম। এছাড়াও আমরা স্টেট অফ বিইং অনেকগুলো অ্যাকশন ভার্ব দেখলাম। খেয়াল করে দেখো আগের যে ভার্বগুলো ছিল খেলা, পড়া, যাওয়া, সব অ্যাকশন। এখানে কি বলছি? স্টেট অফ বিইং, অর্থাৎ কোনো কিছু হওয়া বোঝায়। যেমন আমি ডাক্তার আছি বা আমি ডাক্তার ছিলাম, এগুলো কিন্তু হওয়া বোঝায়, কোনো অ্যাকশন না এগুলো। এক্সাম্পল দিলে বুঝতে পারবে। যেমন আমি দুঃখিত থাকতাম, আগে আমি খুব ডিপ্রেস থাকতাম, এখন আমি ঠিক আছি। সো অতীতে আমি ডিপ্রেস থাকতাম, আমি অতীতে হ্যাপি থাকতাম, এখন আর নেই। সো আমি এই ধরনের সেন্টেন্সকে বলছি যেগুলো হচ্ছে অ্যাকশন না, এগুলো হচ্ছে স্টেট অফ বিইং। তোমার স্টেটকে নির্দেশ করছে, তোমার স্টেট অতীতে কি ছিল। তুমি আগে ডিপ্রেস ছিলে, আগে স্যাড ছিলে, আগে হ্যাপি ছিলে, এরকম। সো আমি বলবো আই ইউজ টু বি স্যাড। স্ট্রাকচার সেম, সাবজেক্ট ইউজ টু, ভার্বের রুট ফর্ম এবং স্যাড। ওকে, সুতরাং এখানে ভার্বের রুট ফর্মে আমরা বি ইউজ করব। একটা এক্সাম্পল দেখে নি। যেমন তুমি দেরি করতে, যখন আমি স্কুলে যেতাম তুই দেরি করে আসতিস। যখন আমি বন্ধুকে বলছি তুই দেরি করে আসতিস বা তুই দেরি করতিস বা তুমি দেরি করতে, এই ক্ষেত্রে আমি বলবো ইউ ইউজ টু বি লেট। ইউজ টু বি লেট। এখানেও কিন্তু বি ভার্ব রয়েছে, খেয়াল করবে এটা কিন্তু বি মেন ভার্ব। পরবর্তী যে নিয়মটা আমরা দেখব সেটা হচ্ছে হ্যাবিচুয়েটেড উইথ। মোস্ট ইম্পর্টেন্ট একটা নিয়ম, খুব ভালো করে দেখো। আমি লিখেছি দেখো অভ্যস্ত। যেমন ধরো আমার মোবাইল ঘাঁটতে একদম ভালো লাগে না, আমার গেম খেলতে একদম ভালো লাগে না, কিন্তু কিছুদিন খেলার পরে, কিছুদিন ইউজ করার পরে আমি সেটাতে হ্যাবিচুয়েটেড হয়ে গেলাম বা অভ্যস্ত হয়ে গেলাম, বা বলতে পারি ফ্যামিলিয়ার হয়ে গেলাম। ঠিক আছে? কিছু ব্যক্তির সঙ্গে আমি রুম শেয়ার করি, প্রথমত আমার ভালো লাগছিল না, কিন্তু কয়েকদিন থাকতে থাকতে আমি তাদের সঙ্গে ফ্যামিলিয়ার হয়ে গেলাম, মানে পরিচিত হয়ে গেলাম বা অভ্যস্ত হয়ে গেলাম। তো যখন আমি বর্তমানে কোনো সিচুয়েশনের সঙ্গে হ্যাবিচুয়েটেড হয়ে গেছি বা অভ্যস্ত হয়ে গেছি এমন প্রকাশ পাবে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ইউজ টু কে ইউজ করব। এমন নয় যে অতীতের কথা বলছি, প্রেজেন্টের কথাই বলছি আমি। যেমন আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত, তো আমি ক্রিকেট খেলি, ফুটবল খুব একটা খেলি না। সো আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত, মানে আমি ফ্যামিলিয়ার টু প্লে ক্রিকেট। সো এক্সাম্পল আমি কি লিখবো? আই এম ইউজ টু প্লেইং ক্রিকেট। আই এম ইউজ টু প্লেইং ক্রিকেট। আমি এই অবস্থার সাথে অভ্যস্ত। ধরো কন্ডিশন খুবই খারাপ এখন, তো এই কন্ডিশনের সঙ্গে আমরা আস্তে আস্তে মানিয়ে নিচ্ছি। কোনো একটা খারাপ কন্ডিশন ধরে নাও, তো অনেকদিন যখন সেই অবস্থার মধ্যে রয়েছি আমরা কিন্তু সেটাকে নিয়ে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাই। সো আমি এই অবস্থায় কিন্তু অভ্যস্ত হয়ে গেছি। এটাকে তোমরা কিভাবে বলবে? আই অ্যাম ইউজ টু দিস সিচুয়েশন। ওকে, সো আই অ্যাম ইউজ টু দিস সিচুয়েশন। এটা কিন্তু অভ্যস্ত হওয়া বা ফ্যামিলিয়ার হওয়ার ক্ষেত্রে ইউজ টু এর ব্যবহার। সুতরাং এই যে স্ট্রাকচারটা আছে আমরা দেখে নেব। সেটাকে বলছি আমি, যাকে তোমরা সাবজেক্ট লিখবে, যেমন আই, হি, সি ইত্যাদি। তারপরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাড বিন, যে কোনো একটা আসতে পারে। যেমন এখানে বি ভার্বের সব রূপগুলোই রয়েছে, প্রেজেন্টে এম, ইজ, আর, পাস্টে ওয়াজ, ওয়্যার এবং ফিউচারে উইল বি, এবং হ্যাজের হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাড বিন, এগুলো যে কোনো একটি আসবে, সেটা অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট। তারপরে অবশ্যই ইউজ টু আসবে, কারণ আজকের টপিক তো ইউজ টু। সো এই যে মডেলটা, এটা ব্যবহার হবে এবং তারপরে অবজেক্ট আসবে। ঠিক আছে? যেমন এক্সাম্পল দেখবো, সেটা হচ্ছে আই এম ইউজ টু দিস সিচুয়েশন। একটা তোমাদের বলেছিলাম যে আই এম ইউজ টু দিস সিচুয়েশন, এই সিচুয়েশনে আমি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাচ্ছি। তাহলে আই হচ্ছে এখানে সাবজেক্ট, এম হচ্ছে এখানে ভার্ব এবং ইউজ টু হচ্ছে মডেল, দিস সিচুয়েশন এখানে অবজেক্ট। এবং এর অন্য একটি স্ট্রাকচার রয়েছে, সেটা হচ্ছে V4 এবং অবজেক্ট। অনেকের কনফিউজিং লাগতে পারে যে ইউজ টু এর পরে তো এখানে আমরা V1 ইউজ করি, তাই না? একটু কনফিউজিং ব্যাপার, কারণ হচ্ছে মডার্ন ইংলিশ গ্রামারে আমরা কিন্তু এখন V4 কে ইউজ করছি। ঠিক আছে? তো V1 টু এর পরে, মানে ইনফিনিটিভ টু এর পরে ইউজ হয়, বাট এখানে আমরা V4 কে ইউজ করব, খেয়াল রাখার বিষয়। সো সাবজেক্ট, এই যে ভার্বগুলো রয়েছে যে কোনো একটি, ইউজ টু, এবং তারপরে V4 অবজেক্ট। সুতরাং দুটো স্ট্রাকচার রয়েছে, হয় অবজেক্ট থাকবে, না হলে V4 অবজেক্ট থাকবে। এক্সাম্পল দেখো, যেমন আই অ্যাম ইউজ টু প্লেইং ক্রিকেট। আমি এরকম বলছি না
যে আই অ্যাম ইউজ টু প্লে ক্রিকেট, কিন্তু অনেক গ্রামার বই তুমি দেখবে বা তোমরা দেখে থাকবে যে ইউজ টু এর পরে V1 কে ইউজ করা হয়েছে। তো এটা সঠিকও বলা হয়, এটাই সঠিক বলে ধরা হচ্ছে এতদিন। বাট এখন কিন্তু আমরা V4 কে ইউজ করব, আই অ্যাম ইউজ টু প্লেইং ক্রিকেট। ঠিক আছে, তাহলে অন্যান্য এক্সাম্পল দেখে নি কিছু। যেমন ধরো আমরা গ্রীষ্মের গরমে অভ্যস্ত, সো গরমের মধ্যে থাকতে থাকতে আস্তে আস্তে কিন্তু আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি। সো আমি বলবো উই আর ইউজ টু দ্য হিট ইন দ্য সামার, উই আর ইউজ টু দ্য হিট ইন দ্য সামার, এবং উই আর কে কন্ট্রাক্টেড করে আমি বলতে পারি উই আর ইউজ টু দ্য হিট ইন দ্য সামার। ওকে ফাইন। নেক্সট আরেকটা দেখো, 2023-এ রবিন গাড়ি চালাতে অভ্যস্ত হবে। ওকে, কোন একটা সময়ের মধ্যে সে অভ্যস্ত হয়ে যাবে বা সে প্র্যাকটিস করছে, অভ্যস্ত হয়ে যাচ্ছে। সো রবিন হ্যাজ বিন ইউজ টু ড্রাইভিং কার্স ইন 2023। রবিন ফুটবল খেলতে অভ্যস্ত ছিল, অতীতকালে সে কিন্তু অভ্যস্ত ছিল, এরকম বোঝালে আমরা হ্যাড বিন কে ইউজ করতে পারি। সো রবিন হ্যাড বিন ইউজ টু প্লেইং ফুটবল। আমরা কিন্তু ইউজ টু প্লে ফুটবল বলছি না, আমরা বলছি প্লেইং ফুটবল। যদি তোমরা গ্রামার বইয়ে দেখবে প্লে ফুটবলই করা রয়েছে। সো এখন কিন্তু আপডেট হয়ে যাচ্ছে ইউজ টু প্লেইং ফুটবল। নেক্সট আরেকটা এক্সাম্পল, সে দেরি করে আসতে অভ্যস্ত, অর্থাৎ কেউ একজন কলেজে খুব দেরি করে আসে, ইউনিভার্সিটিতে দেরি করে আসে, এবং এটাই তার হ্যাবিট হয়েছে, অনেকে থাকে এই জিনিসটা যে সে পাংচুয়াল না। ঠিক আছে, তো সে দেরি করে আসতে অভ্যস্ত ছিল, এটাই তার হ্যাবিট ছিল। সো হি ইজ ইউজ টু কামিং লেট, হি ইজ ইউজ টু কামিং লেট। ওকে, তুমি নিয়মিত দৌড়াতে অভ্যস্ত না, এখানে কিন্তু নেগেটিভ চলে এসছে, খেয়াল রাখো না দেওয়া রয়েছে, সুতরাং না থাকলে কিছুই না, আমরা নট কে ইউজ করব। সো ইউ আর নট ইউজ টু রানিং ডেলি, ইউ আর নট ইউজ টু রানিং ডেলি। তুমি যদি চাও ইউ আর কে কন্ট্রাক্টেড করেও লিখতে পারো, কন্ট্রাক্টেড ফর্মে ইউ আর নট ইউজ টু রানিং ডেলি। নেক্সট নিয়ম দেখবো, সেটা হচ্ছে ইউজ টু এর নেগেটিভ ফর্ম, অর্থাৎ যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সেরই নেগেটিভ ফর্ম হয়। সুতরাং ইউজ টু যে সেন্টেন্সগুলোতে ব্যবহার করেছি সেগুলোকে আমরা নেগেটিভে কিভাবে লিখবো চলো দেখে নিই। খেয়াল করার বিষয় হচ্ছে এই যে ইউজ টু, এই ইউজ এসছে কোথা থেকে? ইউজ থেকে। ওকে, ইউজ থেকে ইউজড এসেছে। সো যখন আমরা নেগেটিভ করব তখন আমরা ডিড কে ব্যবহার করব, এবং ডিড যেহেতু ইটসেলফ নেগেটিভ মানে ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং একটা সেন্টেন্সের মধ্যে দুটো পাস্ট ফর্ম ইউজ হতে পারে না, দুটো ভার্বই পাস্টে হবে না। সুতরাং ডিড যখন এসে গেছে, বলছে ভাই আমি এসে গেছি, তুই এখান থেকে চলে যা, সুতরাং এই ইউজড টুটা হয়ে গেল ইউজ টু। ওকে, সো ডিড যেহেতু পাস্ট ভার্বের পাস্ট ফর্ম, ডু থেকে ডিড এসেছে, সুতরাং ডিড যখন আসছে তখন কিন্তু এখানে ইউজ টু হয়ে যাবে। ঠিক আছে, নেগেটিভ সেন্টেন্স আমরা কি করি? ডিড নট ইউজ টু, ভার্বের 1 নম্বর রূপ এবং অবজেক্ট। এক্সাম্পল দেখবো, যেমন দেখো আই ডিড নট ইউজ টু গো টু স্কুল। আমি যদি বলি আমি স্কুলে যেতে অভ্যস্ত ছিলাম, কি বলেছিলাম? আই ইউজড টু গো টু স্কুল। কিন্তু আমি বলছি আমি স্কুলে যেতে অভ্যস্ত ছিলাম না, সো আমাকে বলতে হবে আই ডিড নট ইউজ টু। একদম পুরো খেয়াল করে রাখো, ডিড নট ইউজ টু, ডিড নট ইউজ টু, ইউজড আসবে না। কারণ কি? এখানে ডিড হচ্ছে পাস্ট ফর্ম অফ ডু। সো আই ডিড নট ইউজ টু গো টু স্কুল। বা তুমি এখানে দেখো এটার অ্যাফার্মেটিভ রূপটা নিচে রেখেছি আমি। একটা এক্সাম্পল, দে ডিড নট ইউজ টু কাম হিয়ার, তার এখানে আসতো না। এর যদি অ্যাফার্মেটিভ সেন্সটা দেখি সেটা হচ্ছে দে ইউজ টু কাম হিয়ার। আমার যারা আত্মীয় পরিজন তারা আগে খুব আসতো আমাদের বাড়িতে, কিন্তু এখন আর আসে না। সো আমি বলছি যে তারা আগে খুব আসতো, এবং দে ডিড নট ইউজ টু কাম হিয়ার, তারা এখানে খুব একটা আসতো না। পজিটিভ নেগেটিভ। ওকে ফাইন। একটা এক্সাম্পল, উই ডিড নট ইউজ টু ফাইট ডেলি, আমরা রেগুলার ফাইট করতাম না। অতীতকালে বলছি, আমার বন্ধু আমাকে বলছে আমরা রেগুলার ফাইট করতাম, এবং আমি বলছি না না আমরা রেগুলার করতাম না। সো উই ডিড নট ইউজ টু ফাইট ডেলি। স্ট্রাকচারটা একটু খেয়াল রেখো। এছাড়া স্যার ডিড নট ইউজ টু টিচ সংস্কৃত, স্যার আমাদের সংস্কৃত পড়াতেন না। এরপর আমরা দেখব ইন্টারোগেটিভ এবং ইন্টারোনেগেটিভ ফর্ম। ওকে, তাহলে দেখলাম পজিটিভ ফর্ম, নেগেটিভ ফর্ম। এবার আমরা দেখব ইন্টারোগেটিভ, ইন্টারোনেগেটিভ ফর্ম। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য, যেখানে আমরা WH কোশ্চেন ইউজ করতে পারি বা ডিড কে সাবজেক্টের আগে নিয়ে যেতে পারি, তাই না? তো যদি ডিড কে সাবজেক্টের আগে নিয়ে যাই তাহলেও হবে, বা WH ওয়ার্ড ইউজ করেও আমরা কিন্তু এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে পারি। ফর এক্সাম্পল, আমি কি স্কুলে যেতাম?
আমি বললাম যে আমি স্কুলে যেতাম, রেগুলার স্কুলে যেতাম, আই ইউজ টু গো টু স্কুল। আমি রেগুলার স্কুলে যেতাম না, আই ডিড নট ইউজ টু গো টু স্কুল। কিন্তু এখন বলছি আমি কি স্কুলে যেতাম, প্রশ্ন করছি, আমি নিজেই ভুলে গেছি। সো এটা কি হবে, ডিড আই ইউজ টু গো টু স্কুল। কি করলাম, ডিডটাকে সাবজেক্টের আগে নিয়ে চলে গেলাম। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল, তুমি কিভাবে স্কুলে যেতে, ডাব্লিউএইচ আসছে, তুমি কিভাবে স্কুলে যেতে, অনেকদিন পরে দেখা, এখন আমরা গ্রোন আপ, আমার বন্ধুকে জিজ্ঞাসা করছি তুই কিভাবে স্কুলে যেতিস রে তখন। সো তুমি কিভাবে স্কুলে যেতে তখন, বা কিভাবে অফিস যেতে। সো হাউ ডিড ইউ ইউজ টু গো টু স্কুল। কি করলাম, কিছুই না, শুধু আমি এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে দিলাম। সো ডিড যেমন আছে থাকবে সাবজেক্টের আগে, এবং সেখানে শুধু আমি ডাব্লিউএইচ ওয়ার্ড, হোয়ার, হোয়েন, হাউ যা আসবে বসিয়ে দেবো। ঠিক আছে, ভেরি গুড। সো নেক্সট এক্সাম্পল, আমরা কি রোজ মারামারি করতাম। আমি প্রশ্ন করছি, তোর কি মনে আছে আমরা রোজ মারামারি করতাম। সো ডিডটাকে আমরা আগে বসাবো এবং কোয়েশ্চেন হয়ে যাবে। সো ডিড উই ইউজ টু ফাইট ডেলি। খেয়াল করবে যেন ভুল করে এখানে ইউজড করে দিও না, ইউজড আসবে না। ওকে, এবার আমরা দেখে নেব ইন্টারোগেটিভ নেগেটিভ, মানে ইন্টারোগেটিভ তার সঙ্গে সঙ্গে নেগেটিভ বাক্য কিভাবে গঠন করতে পারি ইউজ টু দিয়ে। সেটা হচ্ছে সাবজেক্টের পরে নট কে ইউজ করে, সাবজেক্টের পরে নট বসালেই কিন্তু আমাদের ইন্টারোগেটিভ নেগেটিভ হয়ে যাবে, ওটাকে ইন্টারোগেটিভ বলে এটাকে। সো আমি কি নিয়মিত স্কুলে যেতাম না, আমি প্রশ্ন করছি, আমি তো যেতাম। সো আমি কি নিয়মিত স্কুলে যেতাম না, এখানে দেখো প্রশ্ন করছি এবং তার সঙ্গে সঙ্গে একটা নেগেটিভ অ্যাপ্রোচ রয়েছে আমার। আমি কি যেতাম না, আমি কি করতাম না, আমি কি খেলতাম না। তো যখন এই ধরনের জিনিস আসবে তখন আমরা সাবজেক্টের পরে নট কে ইউজ করব। সো ডিড আই নট ইউজ টু গো টু স্কুল। ভেরি গুড। আমরা কি রোজ মারামারি করতাম না, তার মানে আমরা করতাম। সো ডিড উই নট ইউজ টু ফাইট ডেলি। যেহেতু প্রশ্ন আছে ওই জন্য সাবজেক্টের আগে ডিড গেল, যেহেতু না বা নেগেটিভ নেগেশন আছে সুতরাং আমরা সাবজেক্টের পরে নটকে বসালাম। ক্লিয়ার? ওকে, এবার আমরা দেখে নিই যে প্রথম থেকে এখন পর্যন্ত আমরা কি কি টপিক কভার করলাম আজকের ভিডিওতে। আমরা আজকের ভিডিওতে ইউজড টু, এই যে মডাল ভার্বটি রয়েছে, খুবই ইম্পর্টেন্ট একটি মডাল ভার্ব, দেখলাম ডিটেলসে কোথায় কোথায় ইউজ টুকে ব্যবহার করি। আর একটা পয়েন্ট আমি মিস করে গেছি, সেটা হচ্ছে যে একটা সেন্টেন্সের মধ্যে যখন অনেকগুলো ইউজ টু থাকবে, যেমন ধরো আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলছি, আমি বলছি যে আমরা তখন কি সুন্দর বাসে করে স্কুলে যেতাম, খুব মজা করতাম, আমরা ডেইলি ক্লাস করতাম, আমাদের স্যার অঙ্ক করাতেন। অর্থাৎ একটা সিরিজের মধ্যেই আমি অনেকগুলো ইউজ টুকে ব্যবহার করছি, তাই না। যে উই ইউজ টু গো টু স্কুল, উই ইউজ টু বি হ্যাপি, উই ইউজ টু প্লে ফুটবল। সুতরাং যখন আমি একটা প্যারাগ্রাফ লিখছি এবং সেখানে অনেকগুলো পাস্ট ইনসিডেন্ট বারবার রিপিট হচ্ছে, সেইখানে কিন্তু আমি বারবার ইউজ টুকে ব্যবহার করব না। ক্লিয়ার? আমি ইউজ টুকে একবার ব্যবহার করব, আমি বললাম যে উই ইউজ টু গো টু স্কুল, এবং তারপরে যদি ইউজ টু আসে সেখানে ইউজ টু না ব্যবহার করে আমরা কিন্তু উডকে ব্যবহার করব বা প্রেফার করব। ঠিক আছে, বোঝাতে পারলাম? ওকে, তাহলে আজকের ভিডিওতে কভার করলাম পাস্ট অ্যাকশন, মানে পাস্ট রিপিটেড অ্যাকশনের ক্ষেত্রে আমরা ইউজ টুকে ব্যবহার করি। সেকেন্ডলি হ্যাবিচুয়াল বা হ্যাবিচুয়েটেড উইথ বা ফ্যামিলিয়ার উইথ, যেখানে আমরা অভ্যস্ত হয়ে যাই যে জিনিসের প্রতি, সেখানে প্রেজেন্ট টেন্সেও আমরা ইউজ টুকে ইউজ করতে পারি। এছাড়া নেগেটিভ সেন্টেন্স গঠন করলাম এবং ইন্টারোগেটিভ নেগেটিভকে ইউজ করলাম। সো যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, কোনো কোয়ারি থাকলে জানাতে ভুলবে না। যদি সাবস্ক্রাইব না করো সাবস্ক্রাইব করে নিও, এবং অন্যান্য অনেক ইম্পর্টেন্ট ভিডিও রয়েছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।